দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয়, এই দেশে আবার ফ্যাসিবাদ আসবে। আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তসলিমা আক্তার এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে 24 অভ্যুত্থানের পর থেকে অনেক কথাবার্তা হচ্ছে। দলের অনেক নেতা, স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে মামলার বিচার চলছে। এর মধ্যে কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের বিচার করা যাবে, সুতরাং অপেক্ষা করুন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার দিয়ে সরকার এবং সরকারি দল কি ভাবছে? ধন্যবাদ মান্না ভাই, আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। তো আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। তো দল হিসাবে আওয়ামী লীগের যে বিচার, আসলে আওয়ামী লীগ একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল ছিল এবং সেই রাজনৈতিক দলটি কিভাবে ফ্যাসিবাদী একটি দলে পরিণত হয় সেটা আমাদের চোখের সামনেই সেটা হয়েছে। বিশেষ করে আপনার 17 বছরের যে তাদের গণতন্ত্র বিরোধী গণবিরোধী যে কার্যকলাপ এবং তার পরিপ্রেক্ষিতে আপনার নির্বাচনগুলোকে নিয়ন্ত্রিত করা এবং জনগণের মতামতের প্রতিফলিত না করার যেসব উদ্যোগ তাদের মধ্যে আমরা দেখেছি, সেসব উদ্যোগের কারণেই তারা কিন্তু আজকে একটি চরম ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে, যার পরিণতি আমরা দেখেছি এই 24-এর এই কোটা বিরোধী আন্দোলন। সেখানে তারা যেভাবে দমন, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালিয়েছে, যার ফলশ্রুতিতে সেই আন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। সেই গণ অভ্যুত্থানে তারা যেভাবে আপনার নির্বিচারে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, দমন নিপীড়ন চালিয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রকেই তারা ব্যবহার করেছে এবং জনগণের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। সেই কারণেই আপনার আওয়ামী লীগের পতন হয়েছে এবং সেই পতনের পর থেকে এই বিচারের কথাগুলো ঘুরে ফিরে আসছে এবং এর মধ্যে অনেক আলোচনাও হয়েছে যে আওয়ামী লীগের বিচার কোন আইনে হবে এবং সেই আইনগুলো তো কিছুটা সংশোধনও হয়েছে, আপনারা জানেন। সেই আইন অনুযায়ী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা আপনি বললেন যে তিনি একটু ইঙ্গিত দিয়েছেন এবং সেই পথেই বিচার হবে বলে আমাদের বিশ্বাস এবং দল হিসাবে আওয়ামী লীগের অবশ্যই বিচার হতে হবে। শুধু দলের প্রধান কিংবা কয়েকজন ব্যক্তি কিংবা এটার সাথে এই হত্যাকাণ্ডে বা এগুলির সাথে যারা জড়িত ছিল ফ্যাসিবাদের সাথে, শুধু তাদেরই বিচার হবে। আওয়ামী লীগের একটা দল হিসাবে পুরো দল, এই যে আপনি ধরেন গণহত্যা তারা চালালো, যেভাবে নির্বিচারে আপনার গণতন্ত্রকে তারা একেবারে হরণ করে দিল, আওয়ামী লীগের মধ্যে একটা লোকও কি ছিল না যে এটার প্রতিবাদ করা? কিংবা এখনও ধরেন তাদের মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নাই, এখনও তারা মানে একেবারে তাদের যে দমভক্তি এবং তারা বাংলাদেশে ফিরে আসবে, সেই ফ্যাসিস্ট হাসিনা নিজেই বলছেন ফিরে আসেন না কেন, আজকেই আসেন, আমরা তো চাই উনি দেশে ফিরে আসুন। কিন্তু অনুশোচনা থাকলে কি হতো? না, অনুশোচনা তাদের মধ্যে অনুশোচনা দেখা গেল না, অনুশোচনা থাকলেই যে জনগণ তাকে ক্ষমা করে দিবে তা না, কিন্তু একটা মানুষের একটা মানে একটা তো অনুশোচনা থাকে। এত বড় যে একটা হত্যাযোগ্য, তারা এখনো বলছে এটা ষড়যন্ত্র, এখনো বলছে তারা মানে এটা কোনো গণ অভ্যুত্থান হিসাবেই তারা স্বীকার করতে রাজি না। অনুশোচনা কথার কথা আসছে, অনুশোচনা থাকলেই কি তাদেরকে মাফ করে দেওয়া যাবে? তাই বলে কি আর বিচার বন্ধ হবে? বিচার বন্ধ হবে তা কিন্তু না, কিন্তু এটা কথার আসে একটা যে একটা অনুশোচনা থাকবে না, সেই অনুশোচনাটা পর্যন্ত নাই, বরঞ্চ তারা দমভক্তি দেখাচ্ছে বাংলাদেশে ফিরে আসবে, ফিরে এসে তারা সমস্ত কিছু পাল্টে দিবে, উল্টে দিবে। তা আমরা তো চাই তারা বাংলাদেশে আসুক। তারা যে ভারতে পালিয়ে আছে, কে তাদেরকে ওখানে মানে রেখেছে বা তাদেরকে কে ইয়ে করেছে? আমরা চাই বাংলাদেশে এসে তারা এই বিচারটা ফেস করুক
জনগণ যে তাদের কিভাবে ঘৃণা করে, কিভাবে যে তাদেরকে মানে মানে ঘৃণা করতে শুরু করেছে বা ঘৃণা করে, এটা তারা এসে দেখুক একবার। তার মানে আপনারা চান যে আসামিরা ফিরে আসুক, তাদের বিচার করতে পারি, এরকম নয় যে আওয়ামী লীগ ফিরে আসুক। সেটাই, জি। আর সেটা একই কথা যে আওয়ামী লীগ ফিরে আসার আমার কাছে মনে হয় না আর কোনো সুযোগ আছে। কারণ যেভাবে ফ্যাসিবাদ তারা সৃষ্টি করেছে, যে আপনি আজকের শিরোনাম রেখেছেন, এই দেশে আবার কি ফ্যাসিবাদ ফিরে আসবে? এই গণ অভ্যুত্থানের পর তো সেই ফ্যাসিবাদ ফিরে আসা কোনো আমি একটু সুযোগ নেই। কোয়ালিফাই করি এই শিরোনাম ঠিক করবার আগে। সাধারণত শিরোনাম যখন আমরা ঠিক করি তখন তো নিজেদের মধ্যে কথা বলি ইন হাউসে, এখানেও কথা বলি আবার কি ফিরে আসবে, এরকম বললে আমার মনে হয় যেন একটা সম্ভাবনার কথা বলি। আর যখন বলি ফ্যাসিবাদ ফিরে আসবে, তখন মানে অ্যাসারশন হয় যে এটা খুব পজিটিভলি নিচ্ছি না। জি, তারপরে তো আলোচনার জন্যই দিচ্ছি, অবশ্যই। ওপেন থাকছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি এতক্ষণ ধরে বলেছেন। লিমা আক্তার, ধরেন এই যে বিচারের মুখোমুখি করলেন বা নিষিদ্ধ তো করেছিলাম, কার্যক্রম তো বন্ধ করা হয়েছিল, তাতে কি ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ হবে? মানে আমি বলছি যে এমনকি বিচার করেও যদি বন্ধ করেন তারপরে কি বন্ধ হবে? ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান বা জন্ম রোধ করতে সত্যিকার অর্থে কি প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যখন আমি প্রশ্নটাকে আবার একটু বলি কিন্তু, জি, আমি বুঝতে ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান বা জন্ম জি, রোধ আমার ধারণা। করতে, জি মানে এখানে আওয়ামী লীগকেই কেবল কোয়ালিফাই করছি না, কিন্তু জি জি বুঝতে সামগ্রিক ফ্যাসিবাদের কথা বলছি। জি। যখন এই আলোচনাটা করছি, এখন জুলাই মাস চলছে, তো জুলাই মাসের মধ্য দিয়ে আমরা 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেটার একটা নতুন মোড় নিয়েছিল এবং এই আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সাথে ছাত্রদের ভূমিকা সবকিছু মিলিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াই হয়েছে এবং আমাদের প্রায় 1400-র উপরে, কেউ বলছেন 1400, কেউ বলছেন 2000 তরুণ, শ্রমিক সহ জনগণ প্রাণ হারিয়েছে। তাদেরকে আমি আজকে স্মরণ করতে চাই। এবং জুলাই মাসটায় আসলে আমাদেরকে, আমরা যে একটা ভোটাধিকার ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না, জবাবদিহিতা ছিল না, একটা লুটপাটের অর্থনীতি ছিল, এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, সেটা থেকে বেরিয়ে এসে আমরা এখন যখন প্রায় 2 বছর হয়েছে এক গণতান্ত্রিক একটা সরকার এসছে, সেই সময় দাঁড়িয়ে যদি আমরা আবার এই প্রশ্নটা করি, তখন আসলে আমার মনে হয় যে আলোচনার মধ্যে এটা স্বাভাবিকভাবেই আসে যে বিগত সময় যে যাদেরকে আমরা ফ্যাসিবাদ বলছি, তারা আসলে যেই ভিত্তির উপর দাঁড়িয়েছিল, বিশেষ করে সাংবিধানিক যে স্বৈরাচারী ব্যবস্থা, এখানে লুটেরা অর্থনীতি এবং যে বিভাজনের রাজনীতিকে কেন্দ্র করে এই ফ্যাসিবাদী শাসন টিকেছিল, সেই ব্যবস্থাগুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আসলে অনেক রকম সম্ভাবনাই থাকে। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে জুলাই সনদের কথা এসছে সামনে, এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন করা এবং এখানে একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি করা এবং উৎপাদনশীল একটা অর্থনীতির মধ্যে যাওয়া, আমরা দেখেছি মানে অর্থনীতি কিভাবে বিপর্যস্ত হয়েছে, এবং ভাগ করো, শাসন করো, মানুষের মধ্যে একটা বিভাজন থাকা, বরং জুলাই পরবর্তী সময়ে একটা ঐক্যবদ্ধভাবে যে আমাদের এখন অগ্রসর হওয়া দরকার, সেই জিনিসগুলো আমার মনে হয় অনেক বেশি সামনে আনা দরকার। ফ্যাসিবাদী শাসন, একটা শাসকের বিদায় হয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে যেই বিষয়গুলো রয়ে গেছে, সেগুলো পরিবর্তনের জন্য সরকারকে এবং আমাদের এখানে যত রাজনৈতিক দল আছে তাদেরকে আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা দরকার। কারণ যদি সরকার এই লুটেরা ব্যবস্থার পরিবর্তন না ঘটাতে পারে, জুলাই সনদের বাস্তবায়ন করতে না পারে, সরকারের দুর্বলতাই কিন্তু এই প্রশ্নগুলো সামনে আনে যে ফ্যাসিবাদ ফেরত আসবে কিনা। তো আমরা এখন পর্যন্ত আশাবাদী যে এখানে সরকার বর্তমানে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যারা সরকারে আছে, বিরোধী দল, প্রত্যেকেই আসলে আমরা একসাথেই জুলাই সনদ বাস্তবায়নের একটা অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা সামনে এগোতে চাই। এবং একটা বাজেটও হয়েছে, সেই বাজেটের মধ্য দিয়েও একটা পূর্বের যেই লুটেরা অর্থনীতিটা ছিল সেটার থেকে একটা বাইরে আসার আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আসলে আশা করি যে সেই জায়গায় আমরা যেতে পারবো। ফলে কেবলমাত্র ফ্যাসিবাদ ফিরে আসার জায়গাটা তো আসলে যেভাবে তারা টিকে ছিল, সেই টিকে থাকার জায়গাটাই তো আসলে পরিবর্তন করার জন্যই আমরা কাজ করছি। তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের এগোতে হবে। জুলাই সনদের কথা বললেন, যে জুলাই সনদের তো এখন কোনো অখণ্ড অবিভাজ্য রূপ নাই, কারণ জুলাই সনদের ইন্টারপ্রিটেশন নিয়ে কথাবার্তা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে
মানে এক পক্ষ আছে, একটু পরে ফরিদের কাছে যাবো, হয়তো সে বলবে যে যারা ক্ষমতায় আছে তারা এটা মানছে না, আবার যারা ক্ষমতায় আছে তারা বলছে অক্ষরে অক্ষরে পালন করব। তবে সেই বিতর্কের মধ্যে আমি এখন যাচ্ছি না, এটা সময় পেলে পরে কথা বলবো। আমি যারা ফরিদুল হক আপনার কাছে আসি, আওয়ামী লীগের মধ্যে এক ধরনের জমিদারি মানসিকতা ছিল, মানে যা কিছু করেছি আমরাই, আমার বাবা করেছে, স্বাধীনতা এনেছি আমরা, পতাকা এনেছি আমরা, সবই আমরা, এবং আমাদের এই অধিকার আছে এই দেশ শাসন করার। শাসন শুধু না, এই দেশ ভোগ করার অধিকারও আমাদেরই আছে। আমরা যেহেতু এত ত্যাগ স্বীকার করেছি, তার বিনিময়ে জনগণ কি আমাদের কিছু দেবে না? এই যে মানসিকতা, এটাকে জমিদারি মানসিকতা বলেন বা সামন্তবাদী মানসিকতা বলেন, আমি প্রশ্ন করছি, এই মানসিকতা কি অন্যান্যদের মধ্যেও আছে? আপনার মধ্যে আছে, লিমার মধ্যে, কিংবা সালে প্রিন্সের মধ্যে আছে, কিংবা ধরে সমগ্র জাতিতেই তো একটা ফিউডাল কালচার আছে আমাদের। এটা আমি হিসেবে রাখছি কিনা, রেখে কথা বলছি কিনা, বা এটা কি দেখছেন? জি, ধন্যবাদ মান্না ভাই। সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এইটা আমি মানে একটু আপনার সাথে করি যে ফিউডাল মানসিকতা যেটা বলি, এইটা সবসময় নেসেসারিলি খুব খারাপ জায়গাতে যায় ব্যাপারটা না। আওয়ামী লীগের ব্যাপারটা ডিফারেন্ট। আওয়ামী লীগের এই যে মানসিকতা, এটা আসলে ঠিক ফিউডাল জায়গা থেকে কতটুকু দেখতো তারা, সেই জায়গা থেকে আমি অন্তত দেখিনি। আমার কাছে বরঞ্চ যেটা মনে হয়েছে, ওই যে আমরা যেটা নিয়ে কথা বলছি যে ফ্যাসিবাদীদের একটা অন্যতম প্রধান মানে জায়গা থাকে, তাদের যে ন্যারেটিভ নির্মাণ করতে হয়, ওই ন্যারেটিভ নির্মাণ করার জন্য পূর্বের একটা ইতিহাস, যে ইতিহাসে তাদের ভূমিকাকে শুধুমাত্র গ্লোরিফাই করা এবং আলাদা করে দেখানো, এটার মধ্য দিয়ে ইতিহাসের দখল নেওয়া, এবং ওই ইতিহাসের উপরে বেস করে এখনকার শাসন, মানে তখনকার শাসন যখন তারা ফ্যাসিবাদী শাসনটা পরিচালনা করে, সেই শাসনটা পরিচালনা করে এবং ওই শাসনের বৈধতার যে উৎসগুলো তারা তৈরি করে, তার ভেতরে ওইটা একটা। তো ধরেন যদি সামন্তবাদের ব্যাপারটা থাকেও, সামন্তবাদী এই যে কায়দাটা, এইটাকে তারা আসলে ফ্যাসিবাদী কায়দায় খুব সুকৌশলে মানে কি বলে যে পরিণত করতে পারছে, কিংবা এটাকে পরিবর্তিত করতে পারছে। একই রকমের ধরেন উদাহরণ আমরা বিজেপির মধ্যে দেখি। ধরেন অখণ্ড ভারত, কিংবা ধরেন এক সময় খুবই ভালো হিন্দু শাসন ছিল, মুসলমান শাসকরা এসে এইটাকে নষ্ট করেছে, এখন আবার আমাদেরকে সেই পুরনো হিন্দু শাসনের মধ্যে যেতে হবে। এই যে চিন্তার জায়গাটা, এইটা দিয়েই কিন্তু বিজেপির শাসন মানে ইন্ডিয়াতে চলছে। আওয়ামী লীগ যেটা করছে যে ফিউডাল কালচার বলেন, মানে আমি ঠিক এটাকে আওয়ামী লীগের এটার মধ্যে ধরেন এক ধরনের, বিজেপির কথা বলছি না বিজেপিটা ফিউডাল না, আমার কাছে বিজেপিটা ফিউডাল মনে হয় না, বরঞ্চ আওয়ামী লীগেরটার মধ্যে এক ধরনের ফিউডালিটি আছে, কিন্তু তারা এই ফিউডালিটিকে ফ্যাসিবাদে ট্রান্সফার করতে পারছে খুব মানে কৌশলে। মানে আপনারা তো জানেন, মানে আপনি তো বিশেষ করে তো জানেনই যে একটা ফ্যাসিস্ট শাসন ন্যারেটিভ যদি তাদের মতো করে আলাদা নির্মাণ করতে না পারে, এটা ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না, এটা সম্ভবই না। অন্য সব শর্ত থাকলেও ফ্যাসিস্ট সে হয়ে উঠতে পারবে না। তা আওয়ামী লীগ কোত্থেকে ফ্যাসিস্ট হয়ে উঠলো, যেটা নিয়ে ধরেন মাঝে মাঝেই খুব তর্ক বিতর্ক লেগে যায়, মুক্তিযুদ্ধের চেতনা। এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলতে গেলে ধরেন আবার খুব মুশকিল হয়, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা তো আওয়ামী চেতনা। মানে মুক্তিযুদ্ধের মুশকিল হয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না। মানে এই এটা এই কয়েকদিন আগেও আমার সাথে একজনের ধরেন বিরাট তর্ক হয়েছে কয়েকদিন আগেও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা নামে আওয়ামী লীগ যে জিনিসটাকে নির্মাণ করছে, এটা তো তাদের পার্ট অফ হিস্ট্রি, এবং ওই হিস্ট্রির উপরে সে দখল নিছে, এটার মধ্য দিয়ে সে মুক্তিযুদ্ধের উপরে দখল নিছে। মুক্তিযুদ্ধের কতটুকুকে সে প্রজেক্ট করতেছে, মুক্তিযুদ্ধ মানে হচ্ছে শেখ মুজিবুর রহমান। কিভাবে এই দখলটা নেওয়া সম্ভব হলো আপনার মনে হয়? যেমন ধরেন, আমি অনেক জায়গায় বলতে শুনেছি, এমনকি বিএনপি নেতাদেরকেও বলতে শুনেছি, আমাদের দলে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগের তত মুক্তিযোদ্ধা নেই, এবং এটার মধ্যে সম্ভবত সত্যতাও আছে। আর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ করা বলতে কি বোঝায় সেটা আমাদের অভিজ্ঞতা আছে, তো তাদের নেতারা কি করেছেন, বা ধরেন একেবারে টপ থেকে অনেকভাবেই কথা বলা যায়। তো সেই দখল ওরা নিতে পারলো, এরা নিতে পারলো না। এইখানে আবার ধরেন ওই অন্য মানে ফ্যাসিবাদের অন্য টুলগুলো এখানে কাজ করে। সেটা হচ্ছে যে তার কালচারাল ইন্ডাস্ট্রি। আপনি পুরো এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি দেখেন। মানে ধরেন শাওনের মতো একটা মহিলা, সে ধরেন লাগাতারভাবে, মানে শাওন ধরেন একবার আমরা শুনছিলাম না যে যখন পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, তা সে খুবই আবেগ গদগদ হয়ে বলছে যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতু দেখেছি। ওইটাতে কিন্তু মুক্তিযুদ্ধের অবমাননা হচ্ছে না। কিন্তু এই শাওনকে যখন আপনি মানে শাওন যখন জুলাইকে অ্যাটাক করছে,
শাওনের বিরোধিতা যারা করছে, তখন শাওনের পরিচয় কিন্তু আর ধরেন ফ্যাসিস্ট অ্যানাবলার থাকছে না। শাওনের পরিচয় হয়ে যাচ্ছে কি, শাওন একজন কালচারাল কর্মী, শাওন একজন নারী, এই পরিচয়টাকে প্রদান করা হচ্ছে। এই যে করতে পারা, এইটা যারা করে, এই করতে পারার সক্ষমতা যাদের হাতে থাকে, তারা আসলে মুক্তিযুদ্ধের দখল নিয়ে এটাকে আওয়ামী লীগের ঘাড়ে দিয়ে দেয়। আপনি এই যে ভালো একটা উদাহরণ দিচ্ছেন, এখানে আমি বলবো যে বিএনপিরও এখানে কিছুটা হলে দায় আছে, যে এই যে বিএনপি সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের দল, এবং ইভেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যে ভূমিকা রেখেছিলেন 25শে মার্চ রাতে, এই যে ভূমিকা, ইতিহাসের ওই মুহূর্তে, ওই দিনে মিনিট ওই সিদ্ধান্ত নিতে পারা, যে উনি জানেন যে এই সিদ্ধান্ত নেওয়া মানে নির্ঘাত মৃত্যু, নির্ঘাত ফাঁসি, অথবা নির্ঘাত ধরেন তাকে দেশান্তরী হওয়া, এই সিদ্ধান্ত নিতে পারা, এইটাকে মানে কি বলে যে এইটাকে আমাদের পরবর্তী জেনারেশনগুলোর সামনে, মানে আমি নিজে অনেক দিন পর্যন্ত এই বিষয়টা এভাবে জানতাম না, আমাকে অনেক খুঁজে পেয়ে কষ্ট করে এটা জানতে হয়েছে যে এই ভূমিকাটা, আমাকে ইতিহাসের ওই জায়গায় গিয়ে বহু তথ্য উপাত্ত মানে ভেরিফাই করে তারপরে বুঝতে পারতে হয়েছে আসলেই তো জিয়াউর রহমান সাহেব ওই সময় যে ভূমিকাটা নিলেন, ওই রিভোল্ট বলে, এটা তো আসলে একটা বিরাট বড় ব্যাপার। হোয়ারেজ ওই একই রাতে অবিসংবাদিত নেতা যাকে প্রতিষ্ঠা করা হয়েছে, উনি অপেক্ষা করছিলেন কখন ওনাকে অ্যারেস্ট করতে আসবে, এবং আমি শুনেছি ওনাকে অ্যারেস্ট করতে নাকি শুধুমাত্র একটা আর্মির গাড়ি গিয়েছিল, অথচ উনি যদি জাস্ট একটা ডাক দিতেন, সম্ভবত কয়েক লক্ষ মানুষ মৃত্যুর জন্য রেডি ছিল, যে ওনাকে গ্রেফতার করতে হলে কয়েক লক্ষ মানুষ মেরে তারপর ওনাকে গ্রেফতার করতে হবে, কিন্তু উনি ওই ডাকটা দিতে পারেননি। হোয়ারেজ জিয়াউর রহমান এই ডাকটা দিতে পারছেন। এখানে তাজউদ্দিন সাহেব বলেছিলেন, উনি ফেরত দিয়েছেন, কলিগরাজ বলেছিলেন, এবং তাজউদ্দিন সাহেবের মেয়েও লিখেছেন, ইভেন কিছু লিখে যান, একটা ভয়েস দিয়ে যান, বা কোনো একটা রেজিস্টার করে যান যে আপনি এটা চাচ্ছেন, উনি করেননি। আমি একটা ছোট্ট ঘটনা বলি, যদিও একটু প্রসঙ্গের বাইরে, কিন্তু পুরোটা হবে না। মানে হামলাটা যখন হয়েছে ঢাকার বুকে, তখন আওয়ামী লীগের নেতা সহ অন্যান্য সবাই পালিয়ে যাচ্ছেন। তো কোন দিক দিয়ে গেছেন? ম্যাক্সিমাম গেছেন কেরানীগঞ্জ দিয়ে, এদিক দিয়ে পার হয়ে গেছেন, এটাই খবর। এদিক দিয়ে তো নদীটাই দূরে, নদী একটা ব্যারিকেড হয়। তো ওইখানে যারা মোস্তফা মহসিন মন্টুর বাড়ি ছিল, তার বাড়িতে গেছে সবাই, আওয়ামী লীগের সমস্ত নেতারা সেখানে। মন্টু ভাইয়ের বক্তব্য এবং তার ওখানে যারা ছিল তাদের দু একজনের বক্তব্য আমি শুনেছি, সেটা হচ্ছে যে তখন আমরা প্রায় হতাশ, কি হবে, আমাদের কাছে কোনো ডিরেকশন নেই। তারাই বলছেন এই সময় হঠাৎ করে কি যেন রেডিওর নব ঘোরাতে ঘোরাতে জিয়াউর রহমানের ভাষণ পেয়েছে। তখন সবাই চাঙ্গা হয়ে গেল, এত বড় একটা ব্যাপার, তাহলে তো কিছু একটা হচ্ছে। তো মানে ওই যে ফ্লিকার অফ এ মোমেন্ট, কিন্তু কত বড় একটা জাগরণ সেটা করতে পারলো। কিন্তু এই জিনিস বিএনপি কেন ক্যাশ করতে পারলো না? আর একটা কথা বলি, এটা তিনজনের জন্যই বলছি, আলোচনার জন্য, আমি নিজে তার আলোচনা করবো না। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হলো। মানে মানুষের যে কোনো চেতনা মানে কি? জীবনটাকে ভালো মতো উপভোগ করা, বোঝা, যাপন করা, তার চেতনা তো উন্নত জীবনের চেতনা। যে কোনো আন্দোলনের পেছনে মূল কথাটা তাই থাকে, যে আমি একটা উন্নত জীবন চাই, উন্নত সমাজ চাই, উন্নত রাষ্ট্র চাই। তো মুক্তিযুদ্ধের চেতনা মানে শেখ মুজিবের নাম, আর বাকি আমরা এই চেতনা যথাযথ ব্যাখ্যা করতে পারলাম না। মুক্তিযুদ্ধের চেতনা মানে মুক্তির চেতনা। আমি পাকিস্তানিদের থেকে মুক্তি চাই, অর্থনৈতিক মুক্তি চাই, সামাজিক রাজনৈতিক মুক্তি চাই, সব কিছু মিলে সেটা যে করতে পারলাম না, এটার দায়ও তো আমাদের সবার উপরে আছে। আমি একটু যোগ করতে চাই, আপনি যেটা বলছিলেন। না, আমি একটু ঘুরে আসি তাহলে। আচ্ছা, আমি ওনার কথার সূত্র ধরে একটু বলতে যাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ প্লিজ। মানে ক্ষমতা যখন একটা জনসমর্থন ছাড়া হয়, মানে জনগণকে তখন তো পরোয়া করা লাগে না, তখন মানুষ অনেক বেপরোয়া হয়ে যায়, যেটা আমরা গত আওয়ামী লীগের শাসনামলে দেখেছি। ফ্যাসিবাদী শাসনে কিভাবে বেপরোয়া হয়ে গেছে, কোনো মানুষের তোয়াক্কা করা লাগে নাই। এবং যারাই বিরোধিতা করেছে তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা হচ্ছে জামাত, বিএনপি। এবং আমাদেরকে যত আমরা বিরোধিতা করেছি, ততই আমাদের এই গালাগালিগুলো শুনতে হয়েছে। সেই জিনিসটার আমরা আসলে পুনরাবৃত্তি চাই না, যে এখন মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাই তো আমাদের 90-24 গণঅভ্যুত্থান। এবং আমরা যদি মানে এইটা নিয়েও আমরা কিন্তু দেখেছিলাম যে একটা সময় কে 24-এর মানে কাণ্ডারি, কে 71-এর কাণ্ডারি, এই নিয়েও আমাদের মধ্যে তর্ক হচ্ছে, যখন কিনা বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ফলে এখন যদি আমরা সবাইকেই ওই একই কায়দায় যদি আমরা আবার যেভাবে বিএনপি, জামাত ট্যাগিং আমাদেরকে করা হয়েছে, এখনও যদি আমরা শুধু মানে এই সব দোষর বলে ইয়ে করি, সেটা আমার মনে হয় যে মানে সেই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার। আসলে আমরা সামনের দিকে কী করব। ফলে মুক্তিযুদ্ধর চেতনা বা জুলাইয়ের চেতনা তো কারো একক না। আমরা তখন কিন্তু বলতাম যে মুক্তিযুদ্ধের চেতনা কারো পৈতৃক বিষয় না,
তেমনি জুলাইয়ের চেতনাও কারো পৈতৃক বিষয় না। এখানে যারা আন্দোলনের মধ্যে ছিলেন প্রত্যেকেই আসলে এখানে নানাভাবে সংগ্রামের অংশ হয়েছিল। ফলে সেই জিনিসগুলো যদি আমরা ওই যে অনেক সময় মানে যখন আপনার জনসমর্থন থাকে না বা খুব অল্প সময়ে আমরা একটা অনেক বেশি খ্যাতি পেয়ে যাই, তখন আমাদের অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না, আমার কাছে মনে হয়। ফলে জনগণের সমর্থন এবং জনগণকে পরোয়া করা, সেটা খুব জরুরি বিষয় আমার কাছে মনে হয়। সেটা ছাড়া আসলে কোনো কিছুই খুব টেকসই হয় না। ধরে নেন এটা তো আওয়ামী লীগ করেনি খুব পরোয়া, কিন্তু আমরাও কতখানি করলাম। আমরা কেন এটাকে যাত্রা শুরু করলাম, হ্যাঁ আমরা তো যাত্রা শুরু করলাম বলা যায় নতুন করে। না এখনকার কথা বলছি না, যখন এই কাজগুলো চলছে তখন এটা যে একটা রং ন্যারেটিভ, এই পুরো স্টেটমেন্টটাই ভুল। তার বদলে আসলে মুক্তিযুদ্ধের চেতনা মানে এই, মুক্তিযুদ্ধের চেতনা মানে ভাষা আন্দোলনের চেতনার সাথে ওটার মিল আছে। যতগুলোই আন্দোলন হয়েছে খেয়াল করে দেখেন, কে ঘোষণা দিল আর কার কতজন সংখ্যা এগুলো থাকলো, তো কোনো এটা তো বিষয় আসলে হওয়া উচিত ছিল না। সেইটা আমি লড়াই করতে পারলাম না কেন? এবং এরকম আরও কিছু কিছু কথা হয়তো বলা যাবে যেটাতে আপনি সত্যটাকে মানে প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু সেই সত্যের অনুসন্ধান বা চর্চা করেনি নাই। আমি কি কিছু বলবো? নিশ্চয়ই বলবেন। কি ঘুরে এসে বলবো না এখন বলবো? আপনি বলে আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি, যেহেতু মুক্তিযুদ্ধের বলতে পারবেন, তারপর আবার আপনার কাছে ঘুরে আসবো। আচ্ছা, আমি যেহেতু বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়টা, এখানে বিএনপিরও কিছু দায় আছে। যে আওয়ামী যে ন্যারেটিভ তারা যেভাবে আপনার প্রচার করেছে, যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আপনার তারা আওয়ামী বয়ানকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এবং এক ব্যক্তিকে মহামানব বানাতে গিয়ে অন্যদেরকে দানবে পরিণত করেছিল। তো এইটাই হলো আওয়ামী লীগের ন্যারেটিভ। এখানে ফরিদ ভাই বললেন যে এখানে বিএনপিরও কিছু দায় আছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজেই বললেন যে সেই অগ্নিঝরা দিনে উনি জানতেন যদি দেশ স্বাধীন না হয় তাহলে তার ফাঁসি অবধারিত। কোথায় তার স্ত্রী, কোথায় তার সন্তান, কোনো খবর নেই। সেখানে না মানে সেসব না চিন্তা করেই তিনি কিন্তু ওই যখন এই ঢাকায় ক্র্যাকডাউনের খবর পেলেন, চট্টগ্রামের সেই ক্যান্টনমেন্টে ড্রামের উপর দাঁড়িয়ে তিনি উই রিভোল্ট ঘোষণা করলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। চিন্তা করেন যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আল্লাহ না করুক যদি এই কাজটি স্বাধীন না হতো, তাহলে ওনার তো ফাঁসি ছিল অবধারিত। সেই চিন্তাও কিন্তু তিনি করেন নাই। তো সবার জাতির ব্যাপার। আমি যেটা বলছিলাম, পরের দিনই তিনি আপনার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে দেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। এখন বিএনপি সেই চেতনাকে ধারণ করে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। মুক্তিযুদ্ধের যে পরিস্থিতি সেটাকে বিএনপি ধারণ করে। আপনি নিজেই বলেন বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, হয়তো আওয়ামী লীগের সেটা নাই। পদধারী বা মানে খেতাবধারী বা খেতাববিহীন বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে, এখনও আছেন। এখন মনে করেন কি, কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে রাজনীতি করতে চায় নাই, এখনো চায় না। সেই কারণেই বলা হয় যে বিএনপি ওটাকে ইউজ করতে পারলো না, বিএনপি ওটাকে ব্যবহার করতে চায় না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়, যে আপনি একটু আগে বললেন যে বেটার কিছু করা, আপনি যেখানে আছেন এখানেই থাকেন, আমি বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো। আবার দর্শক আমাদের সাথেই থাকেন, আমি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। জানাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আবার আপনার কাছে আসছি। মানে আমি শিরোনামটা করেছি এই দেশে আবার ফ্যাসিবাদ ফিরবে। আমরা তো নিশ্চয়ই চাই না যে ফিরুক। না ফেরার জন্য কি করা উচিত? আমি একটু যে এর আগে যে প্রশ্নটা শেষ করি। মানে স্বৈরাচারীর উত্থানের পথ বন্ধ করবার জন্য কাঠামোগত সংস্কারের কথা আমরা বলেছিলাম। 7-8 মাস ধরে যে আপনার ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাগুলো হয়েছে, তার প্রধান কারণটা ছিল রিটার্ন অফ ফ্যাসিজম যেন আর পসিবল হতে না পারে। সেইভাবে করতে গিয়ে 31 দফার একটা প্রোগ্রাম নেওয়া হলো, এবং সেটা বাস্তবায়ন করতে পারলে হয়তো আমরা ফ্যাসিবাদের রিটার্নটাকে প্রায় ইম্পসিবল বানিয়ে দিতে পারবো, এরকম মনে হয়েছিল। এখন আপনারা ক্ষমতায় আছেন, কি মনে করছেন? আপনারা তো দেশ চালনা করছেন, 31 দফার বাস্তবায়ন কতদূর হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে স্বৈরাচার যাতে আসতে না পারে খেয়াল করবেন। এখন স্বৈরাচার মাহমুদুর রহমান মান্না হবে না, এখন স্বৈরাচার তসলিম আক্তার হবে না। তো হতে পারলে আপনারা হতে পারবেন, যেহেতু ক্ষমতায় আছেন। কাজে গার্ড আপনাদের করতে হবে। সেই বিবেচনের সামগ্রিক বিষয়টাকে কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আমি যে আগের আলোচনা একটু শেষ করি, যে আমরা ওই
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ওই রিভোল্ট বলে প্রথম মানে পাকিস্তানের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, বিদ্রোহ করেছিলেন, তার দল বিএনপি। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে বিএনপি রাজনীতি করতে চায়নি। আপনি যে একটু আগে বলছিলেন এই চেতনাটা কি, যে মানুষ একটু বেটার কিছু চায়, তার জীবনের একটা পরিবর্তন চায়, সেই জিনিসটার উপরেই বিএনপির কিন্তু রাজনীতি, এই যে পজিটিভ একটা রাজনীতি, আর উন্নয়ন উৎপাদনের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, মানুষকে ক্ষমতায়িত করার রাজনীতি, এই জিনিসটাই বিএনপি কিন্তু সৃষ্টি করেছিল। যে কারণে সেই যে আপনারা দেখেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন রাষ্ট্রপ্রধান হয়েও তিনি কিভাবে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, নিজে কোদাল হাতে খাল কেটেছেন, গণশিক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, শিক্ষিত জাতি গড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে মেয়েদেরকে চার দেয়ালের ভেতর থেকে বাইরে এনে তাদেরকে জাতীয় উন্নয়নের সাথে, জাতীয় অর্থনীতির সাথে তিনি সম্পৃক্ত করেছিলেন। এই যে সেই সময় থেকেই বাংলাদেশ যে একটি উন্নয়নের মহাসড়কে উঠেছিল, এইটাই ছিল কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা। সেটাকেই জিয়াউর রহমান বীর উত্তম তিনি আপনার শুরু করেছিলেন। আমরা বিএনপি বেগম খালেদা জিয়া কিংবা বর্তমানে যে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা করছি, আমরা সেই চেতনাকেই কিন্তু ধারণ করে সেই আঙ্গিকেই চলছি। এবং সেই কারণেই আজকে দেখেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর মধ্যে তার যে একটা অনাড়ম্বর যে দৃষ্টিভঙ্গি, মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটা ইতিমধ্যেই কিন্তু আপনার জনগণের দৃষ্টি কেড়েছে, যেটা তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পদাঙ্ক অনুসরণ করছেন। তো যাই হোক, আমি সেই আলোচনা যাচ্ছি না, আমি শুধু ওইটুকু বলতে চাই যে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং সেই চেতনা যেটা আপনি একটু আগেই বললেন যে জনগণকে বেটার কিছু দেওয়া, যেমন তারেক রহমান বলছেন আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা প্যারিস বানাতে চাই না, বাংলাদেশকে বেটার বাংলাদেশ বানাতে চাই। সেই জন্যই আমরা সেই রাজনীতিটা করছি। এবং সেই জন্য তার যে অনাড়ম্বর জীবন, যে আজকেও তিনি বললেন যে গতকালকে তিনি বলেছেন যে তিনি তার বেতনের 10% তিনি আপনার একটা মানে জায়গায় রাখছেন, সরকারি কোষাগারে দিচ্ছেন গরিব মেহনতি মানুষের উন্নয়নের জন্য। তিনি তার মন্ত্রীদেরকেও তিনি বলেছেন আমার বাবা সেটা করেছিলেন, আমি আপনাদেরকে বলবো, আমি যেহেতু আমিও এটা না নিয়ে পারছি না, বেতন না নিয়ে পারছি না, আমারও তো জীবন পরিবার চলতে হবে, সে কারণে আমাকে নিতে হচ্ছে, কিন্তু আমার বাবার মতো আমি 10% গরিব মেহনতি মানুষের জন্য আমি ব্যয় করতে চাই। আপনাদেরকেও বলবো আপনারা যদি পারেন তাহলে করেন। এই যে তার যে দৃষ্টিভঙ্গি, এটাই তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। এই প্রশ্নটা সরাসরি কতখানি ফ্যাসিবাদের আগমন বন্ধ করার সাথে যুক্ত, এটা একটা বিতর্কিত ব্যাপার হতে পারে। আপনি খুবই একজন ভালো মানুষ, তাই বলে আপনার কারণে ফ্যাসিবাদ বন্ধ হয়ে যাবে তা তো না। আমি সে কথা বলছি না, আমি আসছি আপনার ওই প্রশ্নে আমি করি, আসছি আপনি যে বলছেন প্রশ্নটা আমি করি, ওটা সহ আপনি জবাবটা দেন। মানে ফ্যাসিবাদ যেন আসতে না পারে, গণতন্ত্রের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, সেজন্য আইনের শাসন প্রতিষ্ঠা খুব জরুরি অবশ্যই, এবং সেজন্য বিচার ব্যবস্থা যতখানি প্রভাবমুক্ত হয় তার ব্যবস্থা করা উচিত। সেই হিসেবে আপনাদের দল এই 31 দফা কর্মসূচির মধ্যেও ছিল, তারপরে আবার যে সংস্কারের কর্মসূচি হলো একসাথে, সেইখানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা ছিল এবং সুপ্রিম কোর্টের সচিবালয় আলাদা করবার কথা ছিল, এবং তার সাথে সাথে বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেখানে বিচারক নিয়োগটা একেবারে নিরপেক্ষ হতে পারে। আপনারা দুটো জিনিসই বাতিল করে দিয়েছেন। তাতে কিভাবে আপনি দাবি করতে পারেন যে না, আপনি এটা রিটার্নটা ইম্পসিবল করার জন্যে কাজটা করেছেন? ধন্যবাদ বান্না ভাই, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি এখানে উত্থাপন করেছেন। আপনি প্রথমে বলেছেন যে স্বৈরাচারের উত্থানের পথ কিভাবে বন্ধ হবে। স্বৈরাচারের উত্থানের পথ বন্ধ করার জন্যই কিন্তু আমরা আপনারা সকলে মিলে 31 দফা দিয়েছিলাম, এবং সেই 31 দফা আমরা মাঠে ময়দানে জনগণের কাছে জনপ্রিয় করেছিলাম এবং জনগণের একটা ম্যান্ডেটও কিন্তু আমরা নিয়েছিলাম, সমর্থন পেয়েছিলাম। সেই 31 দফা বাস্তবায়নে বিএনপি কিন্তু সেখান থেকে সরে আসে নাই। আমরা কিন্তু সেইটা বাস্তবায়নে আমরা এখনও অঙ্গীকারবদ্ধ, এখন যেইটুকু আমরা শুরু করেছি 31 দফার আলোকে কিন্তু সেটা হচ্ছে। এর পাশাপাশি জুলাই সনদ, যেটা আমরা আপনি একটু আগে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা রাজনৈতিক দলগুলো মিলে নোট অফ ডিসেন্ট সহ আমরা যেটা সিগনেচার করেছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেইখান থেকেও কিন্তু আমরা পিছু হটিনি। তবে হ্যাঁ, কেবলমাত্র তো একটা সরকার শুরু হলো, একটা ফ্যাসিবাদের পরে একটা সরকার নানা জঞ্জাল পরিষ্কার করতে করতে কিন্তু তাকে এগোতে হচ্ছে। দিন রাত
পরিশ্রম করতে হচ্ছে। অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন হবে। গত সংসদের অধিবেশনে আমাদের পক্ষ থেকে সেটা একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাজেট অধিবেশনের পর আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আগাবো। এটা সময় কিন্তু শেষ হয়ে যায়নি, এবং যেই জুলাই সনদ বা 31 দফার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের যে একটা কাঠামোগত পরিবর্তন আসবে, যে একটা মৌলিক চরিত্রের পরিবর্তন আসবে, সেটা তড়িঘড়ি করে আপনার এক রাতেই এটা পরিবর্তনটা কিন্তু আনা যাবে না। এটাকে আপনার আরও আলাপ আলোচনা করে একটা নির্বাচিত সংসদ এসছে, সংসদের বাইরেও যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তাদেরও সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো একটা জায়গায় নিয়ে যাব। আপনি এখানে বলেছেন যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় কিংবা আপনার যে বিচারক নিয়োগের যেটা বিধান, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা জারি করেছিল যে তড়িঘড়ি করেই তারা জারি করেছিল, এবং আমরা যেটা নির্বাচিত সরকার মনে করে যে এই মানে এই যে অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল, যেটা আইনে পরিণত করার জন্য নিয়ে আসা হয়েছিল, সেখানে কিছু সমস্যা রয়েছে, কিন্তু বৈপরীত্য রয়েছে, একটা আইনের সাথে আরেকটা আইনের সাংঘর্ষিক কিছু ব্যাপার রয়েছে। সেই জন্য এটা আরও অংশীজনদের সাথে আরও আলোচনা করে এটা আগামী অধিবেশনে যাতে আনা যায় সে ব্যাপারে কিন্তু কাজ চলছে। আর বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে আমরা একেবারেই একমত। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করতাম, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সম্প্রতিকালে আমাদের একজন এমপি নির্বাচিত হয়েছে গত নির্বাচনে, তিনি ঋণ খেলাপি ছিলেন, এবং তার মামলাটি কিন্তু সে সময় বলা হয়েছিল যে তিনি শপথ নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে রায় না দেওয়া হয়। সেই ব্যাপারে যে রায়টা এসছে এটা কিন্তু আমাদের সেই এমপি মানে তিনি শপথ নিতে পারবেন না এই ধরনের রায়টা এসছে। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করতাম তাহলে কি এই রায় কি আসতো? নিশ্চয়ই আসতো না, সেটা আমাদের ফেভারে আসতো। তো এখান থেকে বোঝা যায় তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, আমরা বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ করছি না। আরও কিছু বিষয় আছে আমি এইখানে উল্লেখ করলাম না, সেটা যে আমরা বিচার বিভাগের এই যে সুপ্রিম কোর্টের যে সচিবালয়ের যে গঠন, অন্যান্য ব্যাপার, সেটা অবশ্যই অংশীজনদের সাথে আলোচনা করে আমাদের আইনমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলো বলেছেন। সেই লক্ষ্যে কাজও শুরু হয়েছে। বাজেট অধিবেশনের পরে এগুলো নিয়ে কাজ শুরু হবে। এবং শুধু এটা না, এটার সাথে গুমের যে আইন, তারপর অন্যান্য যে আইনগুলো যেগুলো আমরা মানে যেটা আইনে পরিণত করি নেই, সেগুলোর ব্যাপারে কিন্তু এই আগামী অধিবেশন থেকে আপনার কিন্তু কাজ শুরু হবে, এবং আগামী অধিবেশনে একটা দৃশ্যমান কিছু আসবে বলে আমি মনে করি। আবার আপনার কাছে আরবারও বিস্তারিত শুনবো। যারা ফরিদুল হক, কিছু বলবেন আপনি? না, এটা তো মানে যেটা হয়েছে যে জিনিসটা আপনি যেটা বললেন যে এটা তো আসলে সত্য যে জুলাই সনদ কিংবা ধরেন সংস্কারের বিভিন্ন ভার্সন তৈরি হয়েছে। তো ভার্সন যেহেতু তৈরি হয়েছে, এখন একটা জায়গা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় যে যেহেতু ওনাদের মেজরিটি ম্যান্ডেট আছে এবং অ্যাবসলিউট মেজরিটি আছে ওনাদের, তাহলে ওনারা ওনাদের মতো করে করবে, কোনো অসুবিধা নেই। আমরা এটা নিয়ে ধরে নিলাম, আপাতত তর্কের খাতিরে একমত। কিন্তু যেই জায়গাটার মধ্যে প্রধান সংকট সেটা হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা ঐক্যমত কমিশনে দীর্ঘ সময় আলোচনা করেছি, এবং ঐক্যমত কমিশনের যে আলোচনাটা এটা যথেষ্ট মানে কি বলে যে বহুমাত্রিক ছিল। এখন আবার বলা হচ্ছে যে সংসদের বাইরে যারা আছে তাদের সাথেও আলোচনা করবে। কিন্তু যেই জায়গাটা হওয়ার কথা ছিল যে ঐক্যমত কমিশনে আমরা তো আলোচনা করে আমরা ওটা একটা পলিটিক্যাল দলিল তৈরি করেছি। এখন পার্লামেন্ট যেটা করবে, পার্লামেন্ট এটাকে একটা লিগেল দলিল তৈরি করবে, যেই কারণে এটা পার্লামেন্ট কিংবা সংবিধান সংস্কার পরিষদের কাছে দেওয়ার কথা ছিল। সেটাই আমরা ওই আলোচনা করে আমরা এটা শেষ করেছিলাম। তো প্রবলেমটা যেটা হয়েছে যে জুলাই সনদের দুইটা পরিষদ বললেন, সংবিধান পরিষদ তো বিএনপি করেনি। প্রবলেমটা হচ্ছে ওইটাই, দুইটা পার্ট এটার। জুলাই সনদের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যে যেগুলো অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে বাস্তবায়ন হবে, আরেকটা পার্ট হচ্ছে সংবিধানে যে জায়গাগুলোতে পরিবর্তন হবে। এবং সংবিধানে কিন্তু মানে সংবিধান কিংবা রাষ্ট্রে অলরেডি এটা প্রিন্স ভাই বলেছেন যে মৌলিক সংস্কার হচ্ছে এবার। এটা কিন্তু আমরা তখন চিহ্নিত করছিলাম যে 19টা মৌলিক সংস্কারের প্রস্তাব আছে, এবং মৌলিক সংস্কারগুলো পার্লামেন্টের মধ্য দিয়ে করলে পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো আমাদেরকে যেটা বলে সেটা এটা শেষ পর্যন্ত টেকে না, কিন্তু একটাও হয়নি। পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী, এই জিনিসগুলো আমাদের কাছে নজিরগুলো আছে। এই জন্যই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা একটা গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদ যে কোনো একটার জন্য আমরা আলাদা নির্বাচন করি। সেটা যখন হয়নি তখন কিন্তু গণভোট করা হলো, গণভোটে বিএনপিও হ্যাঁ ভোট চেয়েছে, এবং পরবর্তীতে গণভোটকে নিয়ে কিছু বিতর্কিত ইস্যু ওনারা রেইজ করেছে। কিন্তু যে বিতর্কগুলো ওনারা রেইজ করেছে, এই বিতর্কগুলো এন্ড অফ দ্য ডেতে আপনি যদি একটা গণতান্ত্রিক কাঠামোর রাষ্ট্র চান, এন্ড অফ দ্য ডেতে ফাংশন কাজ করে না। কেন? কারণ ধরেন
ধরে নিলাম যে ওই মানে কি বলে যে জুলাই আদেশ যেটা রাষ্ট্রপতি দিয়েছে, এটা ধরে নিলাম যে আইনসঙ্গত কিংবা সংবিধানসঙ্গত না, কিন্তু যখন জনগণ এটাতে ভোট দিয়ে দিয়েছে, তার জনগণ তো এটাকে বৈধ করে দিয়েছে, এরপর আর কিছু নাই। কারণ জনগণ এখানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করতেছে। সে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার একটা নির্বাচিত অ্যাসেম্বলির কাছে দিচ্ছে, যারা সংবিধান সম্পর্কিত ওই পরিবর্তনগুলো করবে। সমস্যাটা তো এখানেই যে কনস্টিটিউশন পাওয়ার ওই আলোচনার মধ্যে দিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি সেটা এক্সারসাইজ করতে রাজি হয়নি এবং আপনারা সেটা বিরোধিতা করেছেন, কিন্তু সেটা ওইখানকার লিপ সার্ভিস একটা অভিযোগ আপনাদের সম্পর্কে আছে এবং প্রধান বিরোধী দল জামাত ইসলাম সম্পর্কে আছে যে আপনারা লিপ সার্ভিস দিচ্ছেন বেশি। জামাত ইসলাম তো মেলা দিন ধরে কষ্টের মধ্যে ছিল, অনেক ইত্যাদি ইত্যাদি করে যেখানে আসছে তার কমফোর্টেবল, এই কমফোর্ট জোন তারা সহজে ছাড়তে চায় না। অতএব তারা বরঞ্চ বলবে টলবে কিন্তু বড় কিছু করবে না এবং প্রতিবাদও সেরকম করে করবে না। এই জন্যে যদিও কনস্টিটিউটের পাওয়ার না নিয়ে যখন করেছেন, যে কোনো সংশোধনীত কোর্ট পরে বাতিল করেই দিতে পারে, সেই রিস্ক আপনার আছে, এটা আলোচনা করা হয়েছে। এখন সেই জায়গাতে তারা আগের অবস্থাতেই আছে। আপনারা কি করছেন? ধরেন যখন আমেরিকার সাথে এই বাণিজ্য চুক্তি নিয়ে কথা হলো, রুবিন ফারহান এটার উপরে কথা বলবে, নোটিশ লাগবে 4 জনের, 4 জন সদস্য খুঁজে পাওয়া গেল না, জামাত দিবে না। আপনাদের জবাব হচ্ছে যদি জামাত যেহেতু দিচ্ছে না, তাহলে আমরাই বা কীরকম করে জোটে আছি সেটা করি। তাহলে কি দাঁড়ালো? জাতীয় পার্টি যেরকম ছিল, মানে এক্স্যাক্টলি ওই তুলনা আমি করছি না, কিন্তু এটা ঠিক যে বহু ইস্যুতে আপনারা বলছেন একসাথে কাজ করবো, সরকার সাথে একসাথে কাজ করবেন, কোথায় সেটাও ক্লিয়ার করতে হবে, কোথায় বিরোধিতা করবেন, কতখানি করবেন তাও তো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এটা একটা মানে এইটা একটা খুব ফাইন লাইন। মানে এইটা তো সত্য যে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, পার্লামেন্ট কিংবা পুরো পলিটিক্যাল স্পেকট্রামের মধ্যে আমরা যে জায়গাতে আছি, এইখানে আপনি ধরেন ওই মাত্রার বিরোধিতা করার মতো সময় আসলেই কিন্তু এখনো আসেনি বলে আমি অন্তত এটা মনে করি। যে একদম ধরেন এখন মানে কি বলে রোড ব্লকেট করে দাবি আদায় করতে হবে, এত পরিস্থিতি এত খারাপ জায়গাতে যায়নি। এবং আমরা তো শেষ পর্যন্ত এখনো সরকারের কি বলে যে শুভবোধের উপরে আমরা এখনো কিছুটা ভরসা রাখতে চাই। যদিও ওনারা শুরুতেই দুইটা জায়গাতেই ওনারা শুরুতে কিন্তু মানে যেটা করেছেন সেটা ঠিক ওনাদের আন্তরিকতার ব্যাপারে আমাদের সন্দেহ যথেষ্ট তৈরি হয়েছে। যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সন্দেহ তৈরি হয়েছে, আবার আস্থাও রাখছেন মানে, কিন্তু আবার টাইমটাও শেষ হয়ে যায়নি এই জায়গাটা থেকে আমি বলছি যে ঠিক। এবং ওনারা আবার বলছেন যে জুলাই সনদ রক্ষা মানে করতে সময় আরো দেখতে সময় আর একটু দেখার ব্যাপার আছে। এই তো সে পাশাপাশি ধরেন আমরা কিন্তু ইতিমধ্যে এইটা মানে কি বলবো যে পার্লামেন্টে তো আসলে এইটার জন্য কথা বলার স্পেস খুবই কম, কারণ এইটার জন্য আলাদা করে নোটিশ দিয়ে তারপরে কথা বলতে হয়। পার্লামেন্টে অধ্যাদেশগুলো নিয়ে দীর্ঘ সেশন গিয়েছে, বাজেট সেশন এসেছে, তারপরে একটা অধিবেশনের একটা দিন অথবা 2টা দিন এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু এটা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, যাতে করে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারি। সেটা যেহেতু হয় নাই, এখন এটা পার্লামেন্টে আলোচনা করেও কতটুকু ঠিক মানে কি বলে যে বাস্তবায়ন করা যাবে সেই জায়গাটাও কোনো সম্ভাবনা আমরা মানে ঠিক পরিষ্কার না। এখন এটা ঠিক যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এখন সরকারের আবার এইখানে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সংস্কারগুলো বাস্তবায়ন না হচ্ছে, সরকার কিন্তু একটা ডুয়েল রোল আছে। একটা হচ্ছে সে রেগুলার সরকার হিসেবে তিনি ফাংশন করবেন, পাশাপাশি সংস্কার বাস্তবায়নের নেতৃত্ব তো এখন কিংবা দায়িত্ব এখন সরকারের হাতে, কারণ ওনারা তো 2/3 মেজরিটি নিয়ে এসেছেন এবং জনগণ গণভোটে 70% রায় দিয়েছে, 70% হ্যাঁ ভোটের রায় যদি দিয়েছে। বিশ্বাস করেন তাহলে ইমরান সাহেব প্রিন্স যেরকম করে বললেন যে সমস্ত ব্যাপারে তারা মনে করছে যে তখনকার প্রস্তাবনা বা অধ্যাদেশগুলো তড়িঘড়ি করে করা হয়েছিল, তারা একটা রিফারবিশ করবেন, এটাকে আরও ফ্রেশ করে ইয়ে করবেন, বাজেট সেশনটা শেষ হলে তারপরে। তার জন্য অপেক্ষা তো আপনারা করছেন না, বরঞ্চ রাস্তায় নামবেন। ওই বেশ গরম গরম বক্তৃতা দিচ্ছেন, ওরা তো ইন্ডিয়া গেছে, আপনারা তো ইন্ডিয়াও যেতে পারবেন না, কই যাবেন সবই তো বলছেন। না, রাস্তায় তো আমরা ইতিমধ্যে নেমেছি, কারণ একটা তো যেটা সত্য যে আমরা একদিকে আস্থা রাখতে চাই, কিন্তু সরকার ইতিমধ্যে যেই মানে তাদের যে কি মোটিভ যেটা দেখা গেছে, এই জায়গাটা আবার ধরেন যথেষ্ট আশঙ্কারও যে ওনারা সম্ভবত একটা পুরনো পথে হাঁটতে চাচ্ছেন। যদি পুরনো পথে হাঁটতে চায় তাহলে এইখানে একটা আবার নতুন করে আমাদের শাসন ব্যবস্থার একটা জটিলতা তৈরি হবে। তো ওই জটিলতাকে সলভ না করলে যে আমরা এখান থেকে বেরোতে পারবো না, এইটা আমি আশা করি যে আমরা সবাই মিলে এতদিনে এটা বুঝছি, অন্তত গত 20 বছরে আমরা এটা বুঝছি যে ইয়ের পরে ফ্যাসিবাদী শাসনের সময়টাতে আমরা খুব ভালোভাবে বুঝছি। মানে আপনি যেটা বলছেন এটা একটা চমৎকার উদাহরণ দেওয়া যায় যে এই যে সুপ্রিম কোর্ট কিংবা কোর্টের যে আলাদা স্বাধীনতা লাগবে, কোর্টকে যে আলাদা করতে হবে, এইটা বোঝার জন্য আমাদের তো অন্য কোথাও যাওয়া দরকার নেই। এটা তো সবচেয়ে ভালো বুঝতে পারার কথা বিএনপির,
কারণ কোর্ট দ্বারা যত নির্যাতন, সবচেয়ে বেশি নির্যাতিত কিন্তু বিএনপি হয়েছে। ইভেন আপনার মনে থাকার কথা, 7ই জানুয়ারি নির্বাচনের পরে লাগাতারভাবে কিন্তু ধারাবাহিকভাবে রায় আসা শুরু হলো, একদম ধরেন ফরমাইশি রায়। বিএনপির বহু নেতার তখন সাজা আসা শুরু হলো। আমি জানি না প্রিন্স ভাইয়ের ওই সময় সাজা হয়েছিল কিনা, অনেকের কিন্তু ধারাবাহিকভাবে সাজা আসা শুরু হলো। 300-400 জন একদিন গভীর রাতে রায়, নির্বাচনের আগে সম্ভবত নির্বাচনের আগে এরকম বেশ কয়েকটা রায় কিন্তু এসেছিল। তো এই যে কোর্টকে 10-11 পর্যন্ত কোর্ট খোলা রাখছিল এবং কোর্টকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সহ মানে ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে যতগুলো টুলস ব্যবহার করেছে রাষ্ট্রের, এর ভেতরে কোর্ট কিন্তু একটা জায়গা। এখন এই কোর্টকে আসলে সরকার ব্যবহার করতে পারবে না, নির্বাহী বিভাগ ব্যবহার করতে পারবে না, যে সরকারে থাকুক। এরকম একটা ব্যবস্থা আমাদের কাঠামোগত করতে পারতে হবে। আবার খেয়াল করবেন কথা যেটা বলেছেন, কোর্টকে সরকার ব্যবহার করতে পারবে না, তার মানে হচ্ছে কোর্ট উইল হ্যাভ আ সুপ্রিমেসি ইভেন ওভার দি গভর্নমেন্ট। কিন্তু বিএনপির পক্ষ থেকে এটার ব্যাখ্যা যখন বলেছে পরে, তখন বলেছে যে একটা কন্ট্রোল তো থাকতে হবে। হ্যাঁ, কন্ট্রোল হয়তো বা থাকতে হবে, ফান্ডামেন্টালি ডিফারেন্স। হ্যাঁ, ফান্ডামেন্টালি আছে, কন্ট্রোলের জায়গাটা একটা সরকারের কাছে। আমি আবার আসবো আপনার কাছে, সবাই কভার করবেন হয়তো। আমার তসলিমা আক্তার, গণসংহতি আন্দোলন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কথা বলে আসছে বহু আগে থেকে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের দাবি ছিল গণসংহতির, মানে শুধু গণসংহতির না, কিন্তু শক্তিশালী দাবি ছিল তাদের। ক্ষমতার অংশীদার হবার পর গণসংহতি সেই অবস্থানে আছে নাকি সরে গেছে? ধর এই বিতর্কের মধ্যে আপনারা কোথায় আছেন? আমাদের অবস্থান পরিবর্তন হওয়ার কিছু নাই, কিন্তু আবার একই সাথে আমরা কিন্তু জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হচ্ছিল ঐক্যমত্য কমিশনে, তখনও আমরা বলেছি ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এগোতে হবে। আমাদের মত আছে বলে অন্যরা যদি সেই বিষয়ে ঐক্যমত্য না তৈরি হয়, জবরদস্তি করে তো আমরা সেটা কার্যকর করার জন্য বলতে পারি না। ফলে আমাদের অবস্থান তো আমাদের জায়গায় আছে, কিন্তু আমরা মনে করি যে আসলে এখানে জোর জবরদস্তির কিছু নাই, এটা ঐক্যমত্যের ভিত্তিতেই আমাদেরকে যতটুকু সম্ভব করতে হবে। এখানে আরও কতগুলো বিষয় আমার মনে হয় মানে এখানে প্রসঙ্গক্রমে আসতে পারে, যেমন জুলাই সনদ বাস্তবায়ন করাটা আমরা মনে করি যে সরকারের এখন একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং সরকার ঘোষণাও দিয়েছে যে অক্ষরে অক্ষরে সেটা পালন করবে, যে এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে। যে কোনো একটা গণ অভ্যুত্থান মানুষকে মানে একটা জাতিকে রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন করে, একটা আকাঙ্ক্ষা তৈরি করে, সেটা আমাদের এখানেও তৈরি হয়েছে। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আসলে অনেক বেশি পরিপক্ক হওয়া, সেটা অনেক কিছুর উপরেই নির্ভর করে। তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই সরকার, ফ্যাসিবাদী সরকার কিভাবে আসলে এখানে শাসন করেছে সেগুলো সমালোচনা আমরা করি, অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে সেগুলো সমালোচনা আমরা করি। অনেক সময় আজকে একটা লেখা পড়ছিলাম প্রথম আলোতে, জালালউদ্দিন সরকার বলছিলেন রাষ্ট্রবিজ্ঞানীদের উদাহরণ দিয়ে যে এক ধরনের পলিটিক্যাল নস্টালজিয়ায় আমরা ভুগি, যে অতীতে সরকারের সমালোচনা করে অনেক সময় আমরা বর্তমান সরকারের অবস্থা সম্পর্কে একটু সন্দিহান থেকে আমরা বলি আগেই হয়তো ভালো ছিলাম। এই যে জায়গাগুলোর মধ্য থেকে, অতীত থেকে আসলে দিন শেষে তো আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার। ফ্যাসিবাদী সরকার যে কাজগুলো করেছে সেই কাজের পুনরাবৃত্তি যেন না হয়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে যা করতে পারে নাই সেগুলো আমাদেরকে করতে পারতে হবে। কিন্তু দিন শেষে কিন্তু একটা সময় জনগণ বর্তমান সরকার কি করছে সেটাই বিচার করবে। এবং সেই জায়গা থেকে যদি দেখি যে নির্বাচনী সময়ে আমরা এই যে ফ্যাসিবাদী শাসনের সময় আমরা কিন্তু এই 31 দফা নিয়ে আমরা আন্দোলন করেছি, যুগপৎভাবে আন্দোলন করেছি, এবং যখন নির্বাচন এসছে আমি যেটা মানে মনে হচ্ছিল আপনার কথা শুনে, যে তখন বারবার একটা কথা জনগণের মধ্যে থেকে আসছিল যে আমরা দুর্নীতি চাই না, আমরা চাঁদাবাজি চাই না, আমরা দ্রব্যমূল্য কম চাই, যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। তো সেই জায়গাগুলোতে আসলে আমাদের বর্তমান সরকারে যারা আছে এবং যারা বিরোধী দলও আছে, তারা আসলে সেই শাসন ব্যবস্থাটার মধ্যে সেই পরিবর্তনটার জন্য কতটুকু আমরা কাজ করতে পারছি সেটা খুব জরুরি ব্যাপার। যদি আমরা সেই চাঁদাবাজিটা, তো শুধু চাঁদাবাজি বললে অনেক সময় আমাদের মনে হয় বাজারে বোধহয় চাঁদাবাজি হচ্ছে বা পাড়ার মোড়ে চাঁদাবাজিটা তো পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই হয়েছে। গত 15 বছর, যদি 17 বছর একটা রাষ্ট্র কমিশনভোগী একটা রাষ্ট্র হিসেবে আমরা ছিলাম। তো সেই জায়গাগুলোতে আমাদের পরিবর্তনের জন্য একটা উৎপাদনমূলক অর্থনীতির যে জায়গা, সেই জায়গায় যাওয়ার জন্য এখন পর্যন্ত আমরা অঙ্গীকারাবদ্ধ আছি। আমরা আশা করি যে সেই জায়গায় যাওয়ার চেষ্টাটাই আমাদের এখন পথ। জনগণ কিন্তু অনেক কিছু হারিয়েছে এবং জনগণের সেই অনুভূতিটা খুব দ্রুতই ম্লান হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, তরুণরা সেখানে ছিল। ফলে সার্বক্ষণিকভাবে এই জনগণকেও কিন্তু সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা, সেই জায়গাটাও আমার মনে হয় যে খুব জরুরি এই সময়। থ্যাংক ইউ। জনাব ইমরান সালেহ প্রিন্স,
আপনার কাছে আসবো তার আগে একটু সতর্কবাণী একটা বলে রাখি। আমার হাতে সর্বমোট 5 মিনিট সময় আছে। আপনাদের তিনজনের কথাই আমার আর একবার করে শোনার ইচ্ছা আছে, এবং খুব একটা মানে জটিল টাইপের প্রশ্ন আমি করবো আপনাকে। সেটা হচ্ছে যে সংস্কারের ব্যাপারে মানে এটাকে একদম পিলারের ডাবল এলের মতো শক্ত করবার জন্য গণভোট করা হয়েছিল। আপনারা পরে ক্ষমতায় যাওয়ার পরে এই গণভোটকে একভাবে অস্বীকার করার মতো করেছেন। না, আপনি ব্যাখ্যা দেবেন সেই জন্য আমি আপনাকে বলছি। এবং মানে এরকম করে বলা হচ্ছে, বিশেষ করে অপোজিশন তো অভিযোগই করেছে যে বিএনপি সংস্কারের পর থেকে সরে গেছে, জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, ইত্যাদি ইত্যাদি। কি বলবেন সব মিলে? দেখুন, আপনি কোনোভাবেই 1.5 মিনিট অপেক্ষা যাই হোক, অতিক্রম করতে আপনি পারবেন আমাকে না। একটা সতর্কবাণী দিয়েছেন, আমি সেটার রক্ষা করার চেষ্টা করব। জুলাই সনদ থেকে বিএনপি কখনো সরে আসে নাই, এবং গণভোটের যে রায়, যদিও গণভোটের যে বিষয়গুলো উল্লিখিত করা হয়েছে, এটা বিএনপির সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, এবং সেই গণভোটের যে বিষয়গুলো ছিল সেইটা জুলাই সনদেরও পরিপন্থী একটা বিষয় সেখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল। অথচ জুলাই সনদ সকলে মিলেই কিন্তু আমরা স্বাক্ষর করেছি। আমরা গণভোটের যে বিষয়গুলো ছিল সেটার 3.5 অংশের সাথে আমরা একমত, এবং এগুলো যেগুলো জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেগুলো সম্পূর্ণ একমত। এগুলো বাস্তবায়ন বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এখন যেটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে সে কথাগুলি আমরা বলবো না, যেগুলি জুলাই সনদের সাথে মানে সাংঘর্ষিক গণভোটের যে বিষয়গুলো ছিল। যেমন আমি একটা কথা বলি, অলরেডি ধরেন আমরা মে মাসের 9 তারিখে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের আমরা ঢাকায় আমরা একটা সেশন করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, এবং আমাদের আইনমন্ত্রী, আমাদের অন্যান্য মন্ত্রীরা তারা জবাবদিহি করেছেন বিগত তার আগের 2 মাসের সরকারের কার্যকলাপ সম্পর্কে, এবং তখন এই বিষয়টা কিন্তু সেখানে এসেছিল, এবং সেখানে আমাদের দলের পক্ষ থেকে একটি লিফলেট আমরা কিন্তু প্রত্যেককে দিয়েছি। তখন জামাত, এনসিপি জোট বাইরে কিন্তু প্রচার করে বেড়াচ্ছিল, বা সংসদেও বলছিল যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না কিংবা গণভোটের রায় বাস্তবায়ন করবে না। তখন আমরা এই ধরনের একটি লিফলেট আপনাকে কিন্তু সারা বাংলাদেশে আমরা জনগণ এবং বোদ্ধা মহলের কাছে, সুধী মহলের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে বিএনপি গণভোটের কি কোনটার সাথে একমত, এবং জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির কি মতামত। সেখানেও কিন্তু আমি ইন রিটেন আমরা কিন্তু এই কথাগুলো জাতির সামনে উপস্থাপন করেছি। কিন্তু এইটা আমি প্রথমেই বলেছি, এটা একদিনের ব্যাপার না, কিন্তু এটা একদিনের ব্যাপার না। এখন আমরা ধরেন সেখানে বলা আছে যে জুলাই সনদ অনুসারে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ প্রতিষ্ঠা হবে, এটা বিএনপি একমত। কিন্তু সেইখানে আমরা জুলাই সনদে যেটা লিখেছিলাম নোট অফ ডিসেন্ট দিয়ে, সেটার সাথে কিন্তু আপনার গণভোটের যে বিষয়, সেটাকে বিষয় যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা কিন্তু এক ছিল না। আবার ধরেন সেখানে নারী প্রতিনিধি বৃদ্ধি এবং ডেপুটি স্পিকারের ব্যাপারে যা করা হয়েছে সেটা কিন্তু বিএনপি করেছে। সংসদে, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নারী ভোটের আমরা সেইটা মোটামুটি পূরণ করতে পেরেছি। ডেপুটি স্পিকারের ব্যাপারে আমরা বিরোধী দলকে আমরা আহ্বান করেছিলাম, তারা তো নেয় নাই। এখন গণতান্ত্রিক হন, বাকিদের জন্য সময় অবশ্যই সেটা আমরা দিব। আমার কথা বলছেন, যাক আমাকে যদি একটু সময় দিতেন আমি এই যে গণভোটের যে রায়ের ব্যাপারে বলা হচ্ছে এটা ব্যাখ্যা দিয়ে আমি বলতে পারতাম। তো যাই হোক, আমরা এখান থেকে কিন্তু সরে আসিনি, আমরা এইটা যেটা আমরা বলেছি এটা বাস্তবায়ন করব। আমি আর ব্যাখ্যা করলাম না, কি বলবেন বলেন সব মিলিয়ে। আমরা আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়েই কাজ করছি, এবং আমি যেটা মনে করি যে আসলে অনেক রকম ইতিবাচক দিক আছে। আমরা এই সরকারের ক্ষেত্রে দেখছি যে এই অঙ্গীকারগুলো ছিল, সেখানে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, বা এখানে বাজেটের ক্ষেত্রে আমরা একটা নতুনত্ব দেখছি। কিন্তু সেই জিনিসগুলো আসলে বাস্তবায়ন করার সময় কোন জায়গায় যাবে সেটা অত্যন্ত মনোযোগ দেওয়া দরকার। কারণ আমরা বিগত সময়ে দেখেছি যত রকম সামাজিক সুরক্ষার জায়গাগুলো ছিল সেগুলো আসলে ব্যবহার করা হয়েছে নির্বাচনী টুল হিসেবে, দলীয়ভাবে সেগুলো বিলিবণ্টন হয়েছে। সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসাটা আসলে খুব জরুরি। আমরা আগেও দেখেছি তোষামতকারীরাই স্থান পেয়েছে, সমালোচনা কিন্তু রাষ্ট্র সহ্য করতে পারে নাই বা সরকার সহ্য করতে পারে নাই। তো সেইটার এই বর্তমান সময়ে সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে এই সমালোচনাগুলো, জনগণের যে দায়বদ্ধতা বা প্রশ্নগুলো, সেগুলোকে বিবেচনা যদি করা হয় সেটাই সরকারের পরিপক্কতার লক্ষণ হবে, এবং ঐক্যবদ্ধভাবে যাতে আমরা বাংলাদেশকে গঠন করতে পারি। এই বাংলাদেশটাকে ঠিক যে কোনো সাধারণ নির্বাচনের পরবর্তী বাংলাদেশ ভাবা মনে হয় আমাদের ভুল হবে, বরং গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেটাকে একটা নতুন বাংলাদেশ করার জন্য ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যাওয়া দরকার।
জনাব ফরিদুল হক, জি একটা প্রশ্ন আপনার কাছে আছে, বেসিক আছে, ওটাও যদি বলতে চান, কিন্তু আপনি সবাই 1 মিনিট পুরো পাবেন না। কোন পদ্ধতিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত? প্রশ্নটা খুবই ভাইটাল, কিন্তু করবার সময় পেলে না, তাই বললাম। না, এটা নিয়ে অনেক কথা মানে দরকার, কিন্তু ওইটা আসলে মানে অলরেডি তো আমরা আইসিটির যে অ্যাক্ট আমাদের, এটা আমরা সংশোধন করেছি এবং সেখানে দল হিসেবে তারা যে অপকর্ম করেছে, মানে এখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু আওয়ামী লীগের দল হিসেবে তারা অভিযুক্ত। তারা জুলাইতে অন্তত, অন্য অন্য অপরাধগুলোকে যদি আমি বাদও দিই, জুলাইতে অন্তত তারা যেই কাজ করেছে এটা দলীয় সিদ্ধান্তে করেছে। তাদের দলের নেতাদের, দলের প্রধান একাধিক বক্তব্য আছে যে দল হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়ে এই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে। পৃথিবীতে এরকম নজির আছে যে মানবতা বিরোধী অপরাধ কিংবা গণহত্যার জন্য দল হিসেবে বিচার করা এবং তাদের বিচারের মানে রায় দেওয়া। তো সেই পদ্ধতিতে এটা করতে হবে। জনাব ইমরান সালেহ প্রিন্স, তসলিমা আক্তার, ফরিদুল হক, আপনাদের তিনজনকেই বিশেষভাবে ধন্যবাদ। আলোচনা অনেক সমৃদ্ধ করেছে আপনারা এসে। দর্শক, বিদায় নেব, কারণ হাতে করে সময় নেই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো যা আলোচনা করা হলো। এই দেশটা আমাদের বদলে দিতে হবে, সেই জন্যেই এত জীবনদান, সেই জন্যেই এই জুলাই, সেই জন্যেই 24। আর সেটা করতে হলে আমাদেরকে এখন শুধু আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে, মেধা দিয়ে, জ্ঞান দিয়ে করতে হবে। তার জন্যে চর্চাটা অব্যাহত রাখেন, সত্যকে আরও বেশি বুঝতে চেষ্টা করুন এবং তাকেই আঁকড়ে ধরুন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।